আইন করে কুইক রেন্টালে দায় মুক্তি অবৈধ ছিল, চুক্তি পুনর্মূল্যায়ন করতে পারবে সরকার। হাইকোর্টের রায়, লুটপাটের জন্যই করা হয়েছিল বিশেষ বিধান। অন্তর্বর্তী সরকারের মেয়াদ যত কম হয় ততই ভালো, সংস্কার গতির ওপর নির্ভর করছে জাতীয় নির্বাচনের সময়। এএফপিকে প্রধান উপদেষ্টা। সময় সংবাদের সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। আইন করে কুইক রেন্টালে দায় মুক্তি দেয়া অবৈধ ছিল বলে রায় দিয়েছেন হাইকোর্ট। সরকার চাইলে বিদ্যুৎ কেন্দ্রগুলোর সঙ্গে চুক্তি পুনর্মূল্যায়ন করতে পারবে বলেও নির্দেশ দিয়েছেন আদালত। বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। কুইক রেন্টাল সংক্রান্ত বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি আইন 2010-এর 9 ধারায় দায় মুক্তি কেন অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে গত 2রা সেপ্টেম্বর রুল জারি করেন হাইকোর্ট। এর আগে কুইক রেন্টালে দায় মুক্তি এবং ক্রয় সংক্রান্ত 6-এর 2 ধারার বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন সুপ্রিম কোর্টের 2 আইনজীবী। আসলে এটা লুটপাটের বিশেষ বিধান আইন হয়ে গেছে, তো ওই জন্যই আদালত এই 6-2-কে অসাংবিধানিক ঘোষণা করেছেন। এই যে এটা কোনো আনলিমিটেড অসীম ক্ষমতা এক ব্যক্তিকে দেওয়া হয়েছে, এইটা একটা প্রজাতন্ত্রে হতে পারে না। এই 6-2 অধীনে যে ব্যক্তিগত উদ্যোগে যে চুক্তিগুলি হয়েছে ওইগুলি সরকার পুনর্মূল্যায়ন করতে পারবে। এই মুহূর্তে হাইকোর্টে আছেন রিপোর্টার আফজাল হোসেন, বিস্তারিত জানবো, সরাসরি যাচ্ছি তার কাছে। দায়মুক্তি দিয়ে কোনো আইন কোনো সভ্য দেশে থাকতে পারে না, মন্তব্য হাইকোর্টের এরকমই ছিল। এবং আদালত বলেছেন যে সম্পদ, এটি রাষ্ট্রের সম্পদের মালিক হচ্ছে জনগণ, নির্বাহী বিভাগ শুধুমাত্র ট্রাস্টি হিসেবে ভূমিকা থাকতে পারে বা ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করে থাকে, কিন্তু সরকার একটি আইন করবে এবং যে আইনের কোনো প্রশ্ন কোনো আদালতে তোলা যাবে না, এটি আসলে হতে পারে না। এটি অসাংবিধানিক এবং বিচার বিভাগের স্বাধীনতার সঙ্গেও সঙ্গতিপূর্ণ নয়। এবং এই আইনে আরেকটি বিধান ছিল যে মন্ত্রীকে, অর্থাৎ বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী যিনি থাকবেন, তিনি একক সিদ্ধান্তে যে কোনো ব্যক্তির সঙ্গে বিদ্যুৎ উৎপাদন বা বিদ্যুৎ সরবরাহের বিষয়ে চুক্তি করতে পারবেন। এ ধরনের আইন সরকারি যে বিধিবিধান রয়েছে সেগুলোর সঙ্গে একেবারেই সামঞ্জস্যপূর্ণ নয়। সরকার যদি কোনো বিষয়ে কারোর সাথে চুক্তি করে বা কোনো কিছু কেনে বা কোনো কিছু বিক্রি করে, তাহলে সেটি টেন্ডারের মাধ্যমে জনসম্মুখেই সেটি হয়ে থাকে। কিন্তু এইটি একমাত্র আইন ছিল যে আইনের বিধানে মন্ত্রী একা তার নিজের খেয়াল খুশি মতো যে কাউকে বিদ্যুৎ কেন্দ্রের সঙ্গে চুক্তি করার একটি ক্ষমতা এই আইনে দেওয়া ছিল। এটিকেই অবৈধ এবং বাতিল ঘোষণা করেছেন। তার ফলে যেটি দাঁড়াবে যে এখন যে বিদ্যুৎ কেন্দ্রগুলো রয়েছে রেন্টাল অথবা কুইক রেন্টাল, যারা আওয়ামী লীগ সরকারের আমলে এই আইনের বিধানের আলোকে যে বিদ্যুৎ কেন্দ্রগুলো চালু হয়েছে, সেই বিদ্যুৎ কেন্দ্রগুলোর কি হবে, এই প্রশ্নগুলোর সমাধান কিন্তু উচ্চ আদালত তার রায় দিয়েছেন। আদালত বলেছেন যে সরকার চাইলে যে 70টি রেন্টাল এবং কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র রয়েছে তাদের সঙ্গে যে চুক্তি আওয়ামী লীগ সরকার করেছিল সেটি পুনর্বিবেচনা করতে পারবে, পুনর্মূল্যায়ন করতে পারবে। এবং সরকারি যে পাওয়ার প্ল্যান্টগুলো রয়েছে, বিদ্যুৎ জ্বালানি পাওয়ার প্ল্যান্টগুলো রয়েছে, সেগুলোর যেন সর্বোচ্চ ব্যবহার করা যায়, তাদের যেন সক্ষমতা বাড়ানো যায়, সে বিষয়টির দিকেও কিন্তু উচ্চ আদালত তাদের পর্যবেক্ষণে তুলে ধরেছেন। এবং আদালত বলেছেন যে খেয়াল খুশি মতো এই যে বিধানটি করা হয়েছিল এটি আসলে আওয়ামী লীগের সঙ্গে যে ঘনিষ্ঠ ব্যবসায়ী বা আওয়ামী সমর্থিত বা আওয়ামী মতাদর্শের যে ব্যবসায়ী তাদেরকে সুবিধা দিতেই এই দায়মুক্তির আইনটি আওয়ামী লীগ করেছিল 2010 সালে। এবং তার মাধ্যমে শুধুমাত্র ক্যাপাসিটি চার্জের মাধ্যমে বা ক্যাপাসিটি চার্জের কথা বলে প্রতি বছর প্রায় 32-30 হাজার কোটি টাকা তাদেরকে দিয়েছে এবং এদের এই টাকার অধিকাংশই পাচার হয়েছে বলে তারা মনে করছেন। এবং এই যে বিধানটি ছিল এটি ছিল লুটপাটেরকে আইনি ভিত্তি দেওয়ার একটি বিধান। তো এই ছিল হাইকোর্ট থেকে আমার কাছে কুইক রেন্টাল এর রায়ের বিষয়ে সবশেষ খবর। হাইকোর্টে যুক্ত হচ্ছিলাম সহকর্মী আফজাল হোসেনের সঙ্গে। অন্য প্রসঙ্গ, অন্তর্বর্তী সরকারের মেয়াদ যত কম হয় ততই ভালো মন্তব্য করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, রাষ্ট্র সংস্কারের গতির ওপর নির্ভর করছে জাতীয় নির্বাচন। আজারবাইজানের বাকুতে জলবায়ু সম্মেলনের ফাঁকে এএফপিকে দেয়া সাক্ষাৎকারে কথা বলেন তিনি। সংবিধান সংশোধন, নির্বাচন ব্যবস্থা সহ সম্ভাব্য সংস্কারের বিষয়ে সবার ঐক্যমতে পৌঁছানো দরকার বলে উল্লেখ করেছেন তিনি।
আজারবাইজানের রাজধানী বাকুতে শুরু হয়েছে জলবায়ু সম্মেলন। এতে যোগ দিতে বাকুতে অবস্থান করছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্মেলনের সাইডলাইনে এরই মধ্যে বেশ কয়েকজন বিশ্ব নেতার সঙ্গে বৈঠক করেছেন তিনি। বুধবার বার্তা সংস্থা AFP-কে এক সাক্ষাৎকার দেন ডক্টর ইউনূস। এ সময় বাংলাদেশের জাতীয় নির্বাচন প্রসঙ্গ উঠে আসে। সাক্ষাৎকারে ডক্টর ইউনূস বলেন, সংস্কারের গতি ঠিক করবে নির্বাচন কত দ্রুত হবে। শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের নতুন সরকার নির্বাচনের আগে কিছু সংস্কার প্রয়োজন বলে মনে করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। সংবিধান সংশোধন, সরকার, সংসদ ও নির্বাচনী নিয়মাবলীর সম্ভাব্য সংস্কারের বিষয়ে দ্রুত সবার ঐকমত্যে পৌঁছানো দরকার বলে উল্লেখ করেন তিনি। এদিন আবারও অন্তর্বর্তী সরকারের মেয়াদ যত কম হয় ততই ভালো মন্তব্য করে ডক্টর ইউনূস বলেন, অন্তর্বর্তী সরকার দ্রুত নির্বাচন দেওয়ার পাশাপাশি দেশকে গণতান্ত্রিক ভোটের দিকে নিয়ে যেতে কাজ করছে। That's a promise that we made that as soon as we are ready we'll have the elections so the elected people can take over, run the country. We are the interim government, so our period should be as short as possible. বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গ ছাড়াও জলবায়ু ইস্যুতে কথা বলেন শান্তিতে নোবেল জয়ী ও ক্ষুদ্র ঋণের পথিকৃৎ ডক্টর ইউনূস। জলবায়ুর বিরূপ প্রভাবে ক্ষতিগ্রস্ত দরিদ্র দেশগুলোর ক্ষতি পোষাতে ধনী দেশগুলোর কাছে অর্থ চাওয়া অনেকটা লজ্জার উল্লেখ করে পৃথিবী ও মানুষের জন্য কল্যাণকর একটি নতুন অর্থনৈতিক কাঠামোর প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি। রাইসা জান্নাত, সময় সংবাদ। অভ্যুত্থানে আহতদের দাবির মুখে গভীর রাতে পঙ্গু হাসপাতালের সামনে ছুটে এলেন 4 উপদেষ্টা। সুচিকিৎসা না দিতে পারে দুঃখ প্রকাশ করে দিলেন রূপরেখা বাস্তবায়নের আশ্বাস। পরে সড়ক ছেড়ে হাসপাতালে ফেরেন আন্দোলনকারীরা। দাবির বিষয়ে আজ সচিবালয়ে উপদেষ্টাদের সঙ্গে হবে বৈঠক। ট্রিটমেন্ট হবে সবার, আমাদের কিছু হচ্ছে না, আমরা কিছু পাচ্ছি না। এখানে উপদেষ্টারা আসুক, এসে আমাদের কথা শুনুক, সবার কিছু দাবি আছে, আমরা তাদের কাছে এই দাবিগুলো তুলে ধরব। এখন পর্যন্ত যারা টাকা পায়নি তাদেরকে আগামী 3 কার্য দিবসের মধ্যে তাদের কাছে টাকা চলে যাবে, এবং যাদের চিকিৎসার প্রবলেম আছে আমরা আগামী 2 দিনের মধ্যে সরকারের যারা চিকিৎসা রিলেটেড এই সব নিয়ে কাজ করতেছে তাদেরকে নিয়ে আমরা নিটর এবং NIO হসপিটাল ভিজিট করব। আপনাদের সবকিছু করার জন্য বিদেশে চিকিৎসা, তারপরে হচ্ছে যারা আহত হয়েছে তাদের অর্থ সহায়তা, কর্মসংস্থান, যারা শহীদ হয়েছে তাদের পরিবারের যে ক্ষতিপূরণ, জুলাই ফাউন্ডেশন করে দেওয়া হয়েছে। আমরা মানছি জুলাই ফাউন্ডেশনের অনেক সীমাবদ্ধতা আছে। পরে মধ্যরাতে হাসপাতালে ছুটে আসেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা এবং উপদেষ্টা মাহফুজ আলম। তারা নিজেদের সীমাবদ্ধতার কথা জানান। আমাদের ব্যর্থতা আছে, ভুল আছে, আপনাদের প্রতি আমাদের অনেক 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 বেশি দায়িত্বশীল হওয়া উচিত ছিল। আমরা চেষ্টা করেছি, চেষ্টার মধ্যে ঘাটতি ছিল না, কিন্তু আমরা কাজটা করতে পারি নাই। গভর্নমেন্টের দপ্তর থেকে যারা শহীদ আহতদের অর্থ এবং পুনর্বাসন, অর্থদান এবং পুনর্বাসনে আছেন, সবাই মিলে আমরা বসবো, আপনাদের কথা শুনবো। ঢাকা 7 আসনের সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিমকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে চকবাজার থানা পুলিশ। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার মধ্যরাতে সোলাইমান সেলিমকে গ্রেফতার করা হয়। শেখ হাসিনা সরকারের পতনের পর আত্মগোপনে ছিলেন তিনি। সোলাইমান সেলিমকে ঢাকার CMM আদালতে নেওয়া হয়েছে। তিনি ঢাকা 7 আসনের সাবেক সংসদ সদস্য হাজী সেলিমের বড় ছেলে। হাজী সেলিমও বর্তমানে কারাগারে আছেন। সময় সংবাদে আরও থাকছে। ফোর্স সেলের গ্যারাকলে শেয়ার বাজারের বিনিয়োগকারীরা মুনাফা দূরের কথা, হারাচ্ছেন পুঁজিও। মার্জিন ঋণ সুবিধা তুলে নেয়ার দাবি, শিগগিরই সিদ্ধান্ত। গণ অভ্যুত্থানে আহতদের পাশে থাকতে তারেক রহমান নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সকালে পঙ্গু হাসপাতালে আহতদের দেখতে গিয়ে গণমাধ্যমকে একথা বলেন তিনি। জনাব তারেক রহমান আমাদেরকে নির্দেশ দিয়েছেন এবং এই রোগীদের জন্য উনি তাৎক্ষণিকভাবে আমাদের কাছে 5 লক্ষ টাকা প্রেরণ করেছেন। আমরা সেটা আজকে এখনই আমাদের ডাক্তার রফিক সাহেব আছেন এখানে, স্বাস্থ্য উপদেষ্টা, স্বাস্থ্য সম্পাদক দলের, ওনার হাতে দিয়ে যাচ্ছি। উনি প্রত্যেকের কাছে যার যতটুকু প্রয়োজন উনি একটা বিতরণ করে যাবেন এখনই। আমরা আগেও সাহায্য করেছি, আমাদের দলের মহাসচিব এসেছেন। খুলনা মোংলা রেলপথে পণ্যবাহী ট্রেন চলা শুরু হয়নি 1 বছরেও।
বিপুল অঙ্কের টাকা খরচ করে তৈরি এই রেলপথ দিয়ে মোংলা বন্দরে আমদানি করা পণ্য দেশের বিভিন্ন প্রান্তে কম খরচে পরিবহনের সুযোগ না মেলায় হতাশ ব্যবসায়ীরাও। যদিও রেল কর্তৃপক্ষ বলছে প্রস্তুতি শেষ পর্যায়ে, দ্রুত বিভিন্ন রুটে মোংলা থেকে পণ্য পরিবহন ট্রেন চালু হবে। আব্দুল্লাহ আল মামুন রুবেলের প্রতিবেদনে বিস্তারিত, ছবি তুলেছেন আব্দুল হালিম। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে পণ্য পরিবহন সহজ ও মোংলা বন্দরকে আরও গতিশীল করতে 2010 সালে খুলনা মোংলা রেলপথ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। 4 দফায় মেয়াদ বাড়িয়ে এই রেলপথ নির্মাণ কাজ শেষ হয় 2023 সালে। 91 কিলোমিটার এই রেলপথে 9টি প্ল্যাটফর্ম, রূপসা নদীর উপর 5.13 কিলোমিটার দৈর্ঘ্যের রেল সেতু সহ 107টি ছোট সেতু ও 9টি আন্ডারপাস রয়েছে। তবে বিপুল অর্থ বিনিয়োগে গড়ে তোলা এই রেলপথ উদ্বোধনের পর চলতি বছর মাঝামাঝি থেকে একটিমাত্র যাত্রীবাহী ট্রেন বেনাপোল থেকে মোংলায় যাতায়াত করে। ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবির পরেও 1 বছরেও চালু হয়নি এ পথে পণ্যবাহী ট্রেন। সবাইকে একই টেবিলে বসে একই ছাতার নিচে বসে এটাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা এইভাবে করব, এবং তাতে হয়তো কাউকে সাবসিডাইজ প্রাইসও দিতে হতে পারে। সেই ক্ষেত্রে এটা ভাইবেল করা সম্ভব। অর্থনীতিবিদরা বলছেন এই বিপুল বিনিয়োগকে অর্থনৈতিকভাটি লাভজনক করতে এবং একই সঙ্গে দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক নতুন সম্ভাবনার দ্বার খুলতে পণ্যবাহী রেল চলাচলের উদ্যোগ জরুরি। লোকোমোটিভ সংগ্রহ করা, পাশাপাশি কন্টেনার ক্যারেজ এবং নর্মাল মালবাহী ক্যারেজগুলোকে সংগ্রহ করা, এটা যত বেশি করতে পারবো আমাদের এই লক্ষ্য অর্জনটা তত সহজ হবে। রেলওয়ে সূত্র বলছে কোচ, ইঞ্জিন আর লোকবল সংকটে নতুন রেলপথে পণ্যবাহী ট্রেন চালু হচ্ছে না। যদিও প্রকল্প সংশ্লিষ্টদের দাবি প্রস্তুতি শেষ পর্যায়ে, দ্রুতই এ পথে চলবে পণ্যবাহী ট্রেন। খুব তাড়াতাড়ি হয়তো আমরা এই বিষয়ে ফলাফল পাবো একাধিক ট্রেন চলার ব্যাপারে। বৈদেশিক ঋণ সহায়তায় নির্মিত এই রেল প্রকল্পটি বাস্তবায়ন করেছে 2 বিদেশি ঠিকাদারি প্রতিষ্ঠান L&T এবং ইরকন ইন্টারন্যাশনাল। 2461 কোটি টাকা ব্যয়ে নবনির্মিত এই রেলপথে এখনও পণ্যবাহী রেল চলাচল শুরু না হওয়ায় অর্জিত হচ্ছে না প্রকল্পের মূল উদ্দেশ্য। তাই এ অঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনা বাড়াতে দ্রুত এ পথে পণ্যবাহী রেল চালানোর দাবি সংশ্লিষ্ট সব মহলের। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। এবার বাণিজ্যের খবর। কারো ঋণ 2 লাখ, কারো বা 2 কোটি টাকা। শেয়ার বাজারে বড় পতনের জেরে আবার ফোর্স সেল বা বাধ্যতামূলক বিক্রি করে সমন্বয় করা হচ্ছে সেই ঋণ। এতে মুনাফা তো দূরের কথা, পুঁজিও হারাচ্ছেন লাখ লাখ বিনিয়োগকারী। একদিকে ঋণের ভার, অন্যদিকে চক্রবৃদ্ধি, সুদের চাপ। এভাবে মার্জিন ঋণের ফাঁদে দেউলিয়া হয়েছেন অনেকেই। বিশ্লেষকরা বলছেন যাচাই বাছাই ছাড়া দেদারসে ঋণের অর্থ লগ্নি কাল হয়েছে বিনিয়োগকারীদের। বিস্তারিত মহির মারুফের প্রতিবেদনে। কারো স্বল্প সময়ে বেশি মুনাফার লোভ, কেউ বা আবার অতি উৎসাহে 7-5 না ভেবেই নিয়েছেন মার্জিন ঋণ। সম্প্রতি সূচকের পতনে ভুক্তভোগী এরা সবাই। ফোর্সেলের গ্যারাকলে অনেকেই হারিয়েছেন নিজের ইকুইটি, বিক্রি করতে বাধ্য হয়েছেন ভালো ভালো কোম্পানির শেয়ার। সব হারিয়েও যেন রক্ষা নেই, চক্রবৃদ্ধি সুদে দেনা শোধ করতে হচ্ছে বিনিয়োগকারীদের। 1,25,00,000 টাকা বাড়ি বিক্রি করে সে ঢুকাইছে, তার শেয়ার সেল করে দিছে, এখন তার 1600 টাকা আছে। যারা মার্জিন লোন নিয়ে ব্যবসা করেছে তারা তো একেবারে জিরো হয়ে গেছে, এখন 1000% বাড়লেও তাদের কোনো লাভ হবে না। ধাক্কা খেয়ে বাজার থেকে মার্জিন ঋণের সুবিধা একেবারে তুলে নেওয়ার দাবি বিনিয়োগকারীদের। নিজস্ব পুঁজি তো চলেই গেছে এবং আরও তারা ঋণ হয়ে গেছে। তা আমার মতে এই মার্জিন ঋণটা না থাকলে পারে মার্কেটটা স্বাভাবিক অবস্থায় চলবে। এই বিষয়গুলো যখন আমি বুঝতে পারলাম যে আস্তে আস্তে অনেক ইন্টারেস্ট আসছে, ইকুইটি আমার কমে আসছে, তখন আমি মার্জিন ঋণ থেকে সরে আসলাম। বাজার যতই খারাপ যাক, বিনিয়োগকারীর ইকুইটি কোনোভাবে শূন্যে নামার কথা না। অথচ বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSECর তথ্য বলছে মার্জিন ঋণের খপ্পরে এবছর জুন পর্যন্ত নেগেটিভ ইকুইটি প্রায় 6,500 কোটি টাকা। BSEC জানিয়েছে মার্জিন ঋণ নিয়ে কাজ করছে টাস্ক ফোর্স, গঠিত হবে ফোকাস গ্রুপ, সিদ্ধান্ত আসবে শিগগিরই। ফাইনালি যে আমাদেরকে রিপোর্টটা দিবে এই সংক্রান্ত মার্জিন ঋণ সংক্রান্ত, সেই অনুযায়ী কমিশন পরবর্তীতে এখানে পরিবর্তন আনবে এবং সেখানে তারা যদি মনে করে মার্জিন ঋণ থাকা উচিত সীমিত আকারে, তাহলে সীমিত আকারে থাকবে। তারা যদি মনে করে যে মার্জিন ঋণ থাকাই উচিত না, সেক্ষেত্রে তাদের সুপারিশের ভিত্তিতে কমিশন পরবর্তী করণীয় নির্ধারণ করবে। বাজার ও পোর্টফোলিওর অবস্থা বুঝে বিনিয়োগকারীদের ঋণ নেওয়ার আহ্বান কমিশনের। মার্জিন যারা নিবে তাদের যেসব বিনিয়োগকারীর আর্থিক সক্ষমতা অনেক
ভালো এবং যাদের রিস্ক প্রোফাইল অনেক স্ট্রং, যারা রিস্ক মানে নেওয়ার মতো অ্যাবিলিটি আছে, তাদেরই নেওয়া উচিত। সকল ধরনের বিনিয়োগকারীর জন্য মার্জিন ঋণটা এটা নেওয়া উচিত না। ঋণদাতারা বলছেন বাজার যতই টালমাটাল হোক, সাধারণ বিনিয়োগকারীদের দেউলিয়া হওয়ার সম্ভাবনা নেই। বিপদে পড়বেন মার্জিন ঋণ গ্রহীতারা। মার্কেট যদি ফল করে সেক্ষেত্রে তার এই যে অতি উৎসাহ হয়ে যে সে মার্জিন লোনটা ইউজ করলো, সেক্ষেত্রে সে নাও পেতে পারে। প্রতিষ্ঠান তো আর লস দিবে না, সেক্ষেত্রে আপনার তখন ফোরসেল হয়ে যাচ্ছে। বিও অ্যাকাউন্টে 30% পুঁজি হাতে রেখে বিনিয়োগের পরামর্শ নিয়ন্ত্রক সংস্থার। মহির মারুফ, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। নবনিযুক্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রিসভায় দুর্নীতি, মাদকাসক্তির মতো গুরুতর দায়ে অভিযুক্ত ব্যক্তিদের নাম উঠে আসায় দেশটির রাজনৈতিক অঙ্গনে বিতর্ক শুরু হয়েছে। অ্যাটর্নি জেনারেল হিসেবে ম্যাট গিটসের নাম প্রস্তাবের পরই কংগ্রেস থেকে পদত্যাগ করেন তিনি। এর সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায় তার বিরুদ্ধে দুর্নীতিসহ সব অভিযোগের তদন্ত। এ নিয়েও সমালোচনা চলছে। আর প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে অনভিজ্ঞ পিট হেগসেথকে নিযুক্ত করায় উদ্বেগ প্রকাশ করেছে পেন্টাগনের সাবেক সদস্যরা। ক্ষমতা গ্রহণের আগেই যুক্তরাষ্ট্রের নতুন মন্ত্রিসভা গঠনে ব্যস্ত ডোনাল্ড ট্রাম্প। নিজের পছন্দের ব্যক্তিদের দিচ্ছেন বিভিন্ন দফতরের দায়িত্ব। স্থানীয় সময় বুধবার বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাতের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল হিসেবে কংগ্রেস সদস্য ম্যাট গিটসের নাম ঘোষণা করেন ডোনাল্ড ট্রাম্প, যা এরই মধ্যে ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। কংগ্রেসে ম্যাটের বিরুদ্ধে দুর্নীতি, স্বজনপ্রীতি, মাদকাসক্তির মতো বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের তদন্ত চলছিল। কিন্তু অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পাওয়ার পরেই কংগ্রেস থেকে পদত্যাগ করায় চলমান সব তদন্ত থেকে রেহাই পেয়ে যান তিনি। নানা কারণে মার্কিনদের তোপের মুখে পড়া সাবেক ডেমোক্রেট নেত্রী তুলসী গ্যাবার্ডকে জাতীয় গোয়েন্দা পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছেন ট্রাম্প। নির্ভীক ব্যক্তিত্বের জন্যই তুলসীকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানান তিনি। ডেমোক্রেট হিসেবে রাজনৈতিক জীবন শুরু করলেও গেল নির্বাচনে ভোল পাল্টে ট্রাম্পের পক্ষে অবস্থান নেন তুলসী। তার বিরুদ্ধে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার প্রচারণা নতুন করে প্রচারের অভিযোগ ওঠে। এছাড়া মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্পের কঠোর সমালোচনা করতেও দেখা গেছে তুলসীকে। সিরিয়া যুদ্ধে বাশার আল আসাদের বিরুদ্ধে সমালোচনা করেও মার্কিনদের তোপের মুখে পড়তে হয় তুলসীকে। প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে ফক্স নিউজের উপস্থাপক পিট হেগসেথকে বেছে নেয় উদ্বেগ প্রকাশ করেছেন পেন্টাগনের সাবেক সদস্যরা। মার্কিন সেনাবহরের দায়িত্ব গ্রহণের পাশাপাশি প্রেসিডেন্টকে পরামর্শ দেওয়ার মতো যোগ্যতা অনভিজ্ঞ পিটের আছে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে মার্কো রুবিওর নাম ঘোষণা করেছেন ট্রাম্প। এই প্রথম লাতিনো বংশোদ্ভূত কোনো রাজনীতিক যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হবেন। অভিবাসন সহ বিভিন্ন ইস্যুতে ট্রাম্প ও রুবিও একে অপরের তীব্র সমালোচনা করেছেন। চীন ও ইরানের পররাষ্ট্র নীতি নিয়ে রুবিওর কঠোর অবস্থানের জন্যই তাকে এই পদের জন্য বেছে নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মালিহা সুরাওয়ার্দী, সময় সংবাদ। এদিকে প্যারাগুয়ের মুখোমুখি হবে আর্জেন্টিনা। ম্যাচ শুরু হবে শুক্রবার ভোর 5:30টায়। আর্জেন্টিনার ম্যাচ মানেই ফুটবল প্রেমীদের কাছে বাড়তি আনন্দ। যদিও প্যারাগুয়ে কর্তৃপক্ষ সাধারণ গ্যালারিতে আর্জেন্টিনার জার্সি নিষিদ্ধ করে উদযাপনে লাগাম টানার চেষ্টা করছে। মেসি ম্যানিয়া থামাতে অ্যাসোসিওর মঞ্চে তার জার্সি পরা সহ আরও কত কড়াকড়ি। তাই মাঠের লড়াই ছাপিয়ে আর্জেন্টিনা প্যারাগুয়ে ম্যাচের এই অফ টপিক আলোচনার কেন্দ্রে। প্রতিপক্ষকে আটকাতে হোম কন্ডিশন ব্যবহারের বহু নজির আছে। প্যারাগুয়ে হাঁটছে সেই পথেই। তাতে কতটা কাজ হবে সেটা বলা বাহুল্য, কারণ এই মুহূর্তে যে ছন্দে আছে লিওনেল মেসি অ্যান্ড দ্য টিম, তাতে ঘাম ঝরে যেতে পারে স্বাগতিকদের। আর তাই প্রতিপক্ষের ভিন্ন কৌশল নিয়ে না ভেবে ফোকাস নিজেদের উপরই রাখছেন স্ক্যালোনি। প্যারাগুয়েনরা চাইবে তাদের জার্সিতে গ্যালারি ভরে উঠুক, কিন্তু আমি বিশ্বাস করি আর্জেন্টিনার জার্সিতে মেসি মেনিয়ার সবকিছুর ঊর্ধ্বে। অনেকে নিজের দল সাপোর্ট করলেও মেসির জার্সি পরতে ভালোবাসে। তার মানে এই না তারা আর্জেন্টিনাকে সাপোর্ট দিচ্ছে, এটা মেসির প্রতি এক ধরনের সম্মান। যাই হোক, এটা তাদের কৌশল, এই বিষয়ে আর বেশি কিছু বলবো না। এমিলিয়ানো মার্তিনেজ ভক্তদের জন্য সুখবর। 2 ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে একাদশে ফিরছেন তিনি। তাকে জায়গা দিতে বাদ পড়ছেন জেরোনিমো রুলি। শেষ ম্যাচে পিঠে চোট পাওয়ায় ছিটকে গেছেন লিসান্দ্রো মার্টিনেজ। প্যারাগুয়ের বিপক্ষে স্ক্যালোনির নাম্বার 9, তাই হুলিয়ান আলভারেজ। কৌশল হবে অনেকটা বলিভিয়ার বিপক্ষে খেলা শেষ ম্যাচের মতোই। দিবু দুর্দান্ত, সে আবারও আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে। তাকে পেয়ে আমরা খুবই আনন্দিত। অপ্রত্যাশিত হলেও লিসান্দ্রোকে আমরা পাচ্ছি না। বড় কোনো সমস্যা না থাকলেও পিঠের ব্যথার জন্য ম্যাচ খেলার মতো পরিস্থিতিতে নেই, তাই ফাকুন্দো মেডিনাকে নিয়েছি। ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ প্যারাগুয়ের জন্য, কারণ কোয়ালিফাইং জোনে তাদের অবস্থান একেবারে বটম লাইনে। তাই সব কৌশল অবলম্বন করে যে কোনো মূল্যে আর্জেন্টিনাকে আটকাতে চান গুস্তাভো আলফারো। এস এম ইকবাল, সময় সংবাদ।
এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আইন করে কুইক রেন্টালে দায় মুক্তি অবৈধ ছিল, চুক্তি পুনর্মূল্যায়ন করতে পারবে সরকার, হাইকোর্টের রায়। লুটপাটের জন্যই করা হয়েছিল বিশেষ বিধান। অন্তর্বর্তী সরকারের মেয়াদ যত কম হয় ততই ভালো, সংস্কার গতির ওপর নির্ভর করছে জাতীয় নির্বাচনের সময়, এএফপিকে প্রধান উপদেষ্টা। এ ছিল সময় সংবাদের, সঙ্গেই থাকুন সময়ের।